আচ্ছা, আমার তো কথা ছিল যে আমি আপনাদের গল্প শোনাবো। তো সে গল্পটা বেশিরভাগ সময় শোনানো হচ্ছে না। আজকাল কন্টেম্পোরারি ইস্যুতে ভেসে যাচ্ছে। আসেন আজকে একটা ছোট্ট গল্প শোনাই। সেটা ২০০০ সালের ঘটনা। সেঞ্চুরিয়ন টেস্ট, সাউথ আফ্রিকা ইংল্যান্ড খেলতেছে। প্রথম দিনটা ইংল্যান্ড ব্যাট করলো, এরপরে ২, ৩, ৪ এই ৩ দিন টানা বৃষ্টি হলো। তারপরে পঞ্চম দিনে খেলা শুরু হলো। পঞ্চম দিনের খেলা শুরু হতে আমরা তো সবাই ধরে নিচ্ছি যে ম্যাচ নিশ্চিত ড্র। ইংল্যান্ড অল আউট হওয়ার পরপরই সাউথ আফ্রিকার ক্যাপ্টেন হ্যান্সি ক্রনি এসে বললেন যে তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করবেন না, দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার, 0 for 0। সারা পৃথিবী তাজ্জব হয়ে গেল, এটা কি হচ্ছে, 0 for 0 ডিক্লেয়ার। এর আগে আমরা টেস্টে কখনো দেখি নাই। ফার্স্ট ক্লাস ক্রিকেটে দু একবার রেজাল্ট আনার জন্য এরকম ঘটছে। ফাইন। এবার ইংল্যান্ডের ক্যাপ্টেন নাসির হোসেন আসলেন, তিনিও জানালেন তিনি ইনিংস 0 for 0 ডিক্লেয়ার করে দিচ্ছেন। আমরা সারা পৃথিবী হতভম্ব হয়ে গেলাম। ততক্ষণে মিডিয়াগুলো নিউজ দেওয়া শুরু করছে যে এটা দুই ক্যাপ্টেন আলোচনা করে করছেন যাতে রেজাল্ট আসে। কারণ দুইটা 0 for 0 ডিক্লেয়ার হলে কি হয়, দুই দল যদি একটা করে ইনিংস ফরফিট করে যে না আমরা খেলবো না, তার মানে এক ইনিংসের খেলা হচ্ছে। এবার ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে যা করছে সাউথ আফ্রিকাকে ওই টার্গেটে ব্যাট করতে হবে। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা হেরে গেল, কিন্তু সারা পৃথিবীতে প্রশংসার বন্যা বয়ে গেল। পৃথিবীর হেন কোনো মিডিয়া নাই, মানে ছোট্ট একটা মিডিয়া থেকে শুরু করে একদম নিউ ইয়র্ক টাইমস সবাই বড় বড় করে স্টোরি করলো যে স্পোর্টিং স্পিরিটের নতুন একটা অধ্যায় দেখলো পৃথিবী। নাসির হোসেন এবং হ্যান্সি ক্রনি সারা পৃথিবীকে স্পোর্টসের একটা নতুন মাত্রা দেখালেন যে এভাবেও খেলা যায়, নিশ্চিত ড্র জেনে কেন খেলবো, আসেন আমরা ফাইট করি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে ঠিক 2 বছরের মাথায় যখন কিনা সারা পৃথিবী ফিক্সিং কেলেঙ্কারিতে কাঁপতেছে, সেই ফিক্সিং কেলেঙ্কারিতে ফেসে গেলেন হ্যান্সি ক্রনি। হ্যান্সি ক্রনি ইনফ্যাক্ট ফেসে গেলেন পরের বছরই। তারপরে হ্যান্সি ক্রনি নিয়ে একের পর এক তদন্ত হচ্ছে, হার্শেল গিফস টেস্টিমনি দিচ্ছেন, নানা রকম ব্যাপার স্যাপার বেরোচ্ছে। এর মধ্যে কেঁচো করতে নানা রকম কেউটের মধ্যে একটা বেরোলো যে এই সেঞ্চুরিয়ান টেস্টটা পাতানো ছিল, এটা একটা ফিক্সিং ছিল। ফিক্সাররা চাইছিল রেজাল্ট, যে জন্য ওনরা স্পোর্টিং স্পিরিটের জন্য না, ওনরা দুই ক্যাপ্টেন ফিক্সারদের দাবি অনুযায়ী 0 for 0 ডিক্লেয়ার করছিলেন। জাস্ট ভাবেন, এই যে সারা পৃথিবীর কোটি কোটি দর্শক, শুধু ক্রিকেট দর্শক না, সব ধরনের স্পোর্টসের দর্শক ওই দিন ক্রিকেট নিয়ে একটা ধারণা করছিল যে ক্রিকেট এমন একটা খেলা যে স্পোর্টিং স্পিরিটকে বাঁচায় রাখতে জয় পরাজয় মেনে নেয়। সেই জায়গাটায় পতনটা কোথায় হলো? আমরা যারা ক্রনীয় ভক্ত, ধরেন আমি বড় হয়ে উঠছি তিনটা মানুষের সামনে দেখে, ওয়াসিম আকরাম, আজহারউদ্দিন আর হ্যান্সি ক্রনিয়ে। অবশ্যই সচিন টেন্ডুলকার মাথায় ছিলেন, কিন্তু হ্যান্সি ক্রনিয়ে ছিলেন আমার কাছে একটা অন্যরকম মূর্তি। আমাদের জন্য তো এটা মানে বুকে বুলেট খাওয়ার মতো ছিল ক্রনিয়ের প্রত্যেকটা অপকর্ম যখন সামনে আসতেছিল। একই সঙ্গে সারা পৃথিবীর স্পোর্টসম্যানরা ধসে পড়ল যে এটা কি হলো, এত বড় প্রতারণার শিকার হলাম আমরা। তারপর থেকে না ক্রিকেটে কেউ কিছু বিশ্বাস করে না। এই গল্পটা বললাম কারণ আমাদের বিপিএল এবার এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা এই ফিক্সিংয়ের যুগ না হলে হয়তো আমরা স্বাভাবিকভাবে দেখতাম, কিন্তু যেহেতু স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং এগুলো প্রচণ্ড থাবা আনছে, ফলে আমাদের সিলেট পর্বে, বিপিএলের সিলেট পর্ব যেটা গতকালকে শেষ হয়েছে, এই পর্বে এমন কিছু ঘটনা ঘটছে যেটা নিয়ে ফিস ফিস খুব উচ্চ কণ্ঠ ধারণ করছে। মানে অনেকে মিলে ফিস ফিস করলে একটা গম গম আওয়াজ হয় না, সেরকম হচ্ছে। দু একটা পত্রিকা আকারে ইঙ্গিতে নিউজও করা শুরু করছে যে সিলেটে এগুলো কি হচ্ছে। বিশেষত সিলেট ভার্সেস চট্টগ্রাম ম্যাচ গতকালকে 5 ওভারের একটা পিরিয়ড নিয়ে খুব আলোচনা হচ্ছে। এছাড়া বিদেশি অনেক বোলার যাচ্ছে তাই বোলিং করতেছেন, মানে খারাপ বোলিং না, দেখা যাচ্ছে যে ওয়াইড ক্রিজের বাইরে বল ছুঁড়ে মারতেছেন, মাথার উপর দিয়ে বল বাউন্ডারিতে পাঠিয়ে দিচ্ছেন, আবার নিজের পায়ের কাছে ড্রপ করাচ্ছেন। এগুলো কেন ঘটতেছে, কি ঘটতেছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আজকের যুগে এটা আর আত্মঘাতী কথা না যে বিপিএলে এটা হতে পারে, কারণ এখন আমরা দেখছি যে পৃথিবীর একমাত্র বিগ ব্যাশ ছাড়া যতগুলো ফ্রাঞ্চাইজি লিগ হয় সবগুলোতে 2-4 বার ধরা পড়ছে। খোদ আইপিএল যারা নিজেদের এতভাবে প্রোটেক্ট করে রাখে, সে প্রোটেক্ট করাটা শুধু সৎ অর্থে না, অসৎ অর্থেও, মানে একদম আমি জেনে বুঝে বলতেছি, ওরা ওদের অন্যায় চেপে যায়, ধরা পড়ে, ভেতরে ভেতরে সমাধান করে ফেলে, ফিক্সিং হয়। তারপরও কিন্তু কয়েকটা ঘটনা, শীর্ষান্তের সেই ঘটনা আপনাদের মনে আছে যে কয়েকটা ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে যে আইপিএলেও টুকটাক স্পট ফিক্সিং হয়। টুকটাক হয় কি না এটা আমরা মিডিয়া মারফত আর জানতে পারি না,
যেহেতু এই যে বললাম যে গোপনে গোপনে অনেক সমঝোতা হয়। এছাড়া বাকি লিগগুলো একবারে নোংরাভাবে ফিক্সিং হয়, প্রত্যেকবার 2-4টারে আইসিসি শাস্তি দেয়, যাচ্ছে তাই হয়। আমাদের বিপিএলেও এটা হয়েছে। আমাদের বিপিএলে তো আপনারা জানেন যে সে আশরাফুল যেবার নিষিদ্ধ হলো, সেবার ঢাকার দলটা একদম ম্যাচ ফিক্সিং করছে। ওই এক ম্যাচে 3 ধরনের ফিক্সিং হয়েছিল। ওইটা শুনানি থেকে শুরু করে একদম খেলোয়াড়দের সাক্ষ্য সব কিছু কাভার করছিলাম। ওখানে 3 ধরনের ফিক্সিং পাইছিল আইসিসি। তো এই জাতীয় ব্যাপার আমাদের বিপিএলে ঘটছে। এছাড়াও আমরা টুকটাক জানি যে আরও অনেক কিছু ঘটে। এখন সমস্যা হচ্ছে হঠাৎ আবার সেই আলোচনাটা কেন আসলো? আলোচনাটা শুরু হলো হচ্ছে একটা পেসার কে জানো, এরা দুজন একই ম্যাচে কয়েকটা ওরকম অবিশ্বাস্য নো বল করলো, একেবারে দাগ টাক ছাড়ায় ভিতরে চলে গেল 2 স্টেপের মতো বিশাল এক স্টেপ দিয়ে, যেটা আসলে কোনোভাবেই কোনো বোলারের হওয়া সম্ভব না। এটাও আসলে গুঞ্জনটা হালে বাতাস পায় নাই, তত বেশি এটা নিয়ে হইচই হয় নাই, মেনে নিলাম। এরপরে আমরা দেখলাম কয়েকটা ম্যাচে একই ধরনের ঘটনা ঘটতেছে। কিছু বিদেশি থার্ড ক্লাস খেলোয়াড়, দেখেন আমি থার্ড ক্লাস শব্দটা বলতে চাই না, তারপরে না বলে উপায় নেই। এবার আমরা বিদেশি আনার নামে যা করছি, এই যে টি10 লিগ হচ্ছে সেখানেও ওয়ার্ল্ড ক্লাস সব ইয়েরা খেলতেছে, খেলোয়াড়রা খেলতেছে। ছোট্ট ছোট্ট লিগ নাইজেরিয়া কোথায় খেলা হয়, সেখানেও বড় বড় তারকারা খেলতে যায়। আর আমরা কাদের ধরে নিয়ে আসছি? আমরা ধরে নিয়ে আসছি আফগানিস্তানের বাতিল হওয়া খেলোয়াড়, মানে আফগানিস্তানই দীর্ঘকাল খেলতে পারে না। শ্রীলঙ্কার হয়ে খেলা ধরেন 6 বছর আগে সে খেলা বাদ দিয়ে দিছে, তারে ধরে অনেক ক্যাপ্টেন করে দিছি। আমি পেরেরার ছোট করতেছি না, পেরেরা অনেক বড় খেলোয়াড়, কিন্তু বয়স তো দেখতে হবে, খেলার মধ্যে আছে কিনা দেখতে হবে। আমরা এই টাইপের বিদেশি আছি। বিদেশি মাত্রেই যে খারাপ তা না, কিন্তু এই লো গ্রেড বিদেশিদের একটা সমস্যা কি হয়, মানে আমি জেনারেলাইজ করতেছি না, কিন্তু এদের টার্গেট করাটা সহজ হয়। আপনি যখন লো গ্রেড বিদেশি খেলাবেন, আপনারা কখনো কোনো আইসিসির যে হয় সেশন হয় সচেতনতামূলক, এটা কখনো দেখছেন কিনা? বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতেও আসে ওনাদের কথাবার্তা। আকসুর ওই সচেতনতামূলক সেকশনে একটা বড় কথা বলা হয় যে আপনি তখনই ফিক্সারদের টার্গেট হবেন যখন আপনি ভার্নাবেল হবেন। সেই ভার্নাবেল অনেক দিক থেকে হইতে পারেন, কেউ মানসিক অসুস্থ হইতে পারে, কেউ আর্থিকভাবে ভার্নাবেল হতে পারে, কেউ অন্য কোনো কারণে মানে দলে জায়গা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। আপনি দেখবেন যত লোক এই পর্যন্ত ফিক্সিংয়ে জড়াইছে, এই 3টা কমন বৈশিষ্ট্য, যে এদের একটা ভার্নাবিলিটি থাকে। এই ভার্নাবিলিটিকে টার্গেট করে ফিক্সাররা, যে ওর যেহেতু টাকার সমস্যা আছে, ও যেহেতু টাকার জন্য যা খুশি তাই করতে পারে, এখন ওর যে কোনো মূল্যে টাকা লাগবে, ওকে ধরো, ওকে বলো যে তোমার $1 মিলিয়ন দিচ্ছি, ও দেখবে সব করবে। এই যে বিদেশিগুলোরে আনতেছি আমরা, যারা আমি বলতেছি থার্ড গ্রেড বিদেশি, এরা প্রচণ্ড টাকার কাঙ্গাল, কারণ কোথাও তো এদের কেউ ডাকে না, ওরা সারা বছর খেলতে পারে না, অন্য কোনো পেশাও নাই। ফলে এরা যখন একটা টুর্নামেন্টে খেলার সুযোগ পায়, তখন এরা হয়ে ওঠে বাজিকরদের একেবারে মানে ওই বাঘের হরিণ, যে এইটারে পাইছি এটার পাইছি। ফলে জেনারেলাইজ না করেও বলা যায় থার্ড গ্রেড বিদেশি আনার এটা একটা বিরাট বিপদ। আপনার ক্রিকেটের তো ক্ষতি হচ্ছে, যে এদের দিয়ে কোনো পারফরমেন্স হচ্ছে না, এদের খেলাইতে গিয়ে আপনার পোটেনশিয়াল সব খেলোয়াড় বসে থাকতেছে মাঠের বাইরে, সেগুলো তো আছে, সেগুলো নিয়ে অন্য সময় নয় কথা বলবো। কিন্তু এটা একটা বড় ঝুঁকি যে আপনি থার্ড গ্রেড খেলোয়াড় আনলে ফিক্সিংয়ে আমন্ত্রণ জানাচ্ছেন, আসলে ফিক্সারদের আমন্ত্রণ জানাচ্ছেন যে অনেকগুলো ভার্নাবেল খেলোয়াড় আনছে, আসো আমার এখানে ওদের ধরো। এবং সেই জিনিসটা আমরা পরে দেখতেছি, যে পরে ওই যে কাণ্ডগুলো হচ্ছে, যে হোয়াইট ক্রিজের বাইরে ডেলিভারি করা, ইজ ইট পসিবল? আমাকে দেন না, আচ্ছা না আমি মনে হয় পারবো না, আমি 22 গজ পার করতে পারবো না ক্রিকেট বল, আচ্ছা যাই হোক আমার কথা বাদ দেন, আপনি তো পারবেন। আপনি যখন 22 গজ পার করতে পারবেন, আপনি কি আসলেই হোয়াইট ক্রিজের বাইরে বল ফেলতে পারবেন? এটা সম্ভব? এটা কোনো হিউম্যান বিইংয়ের পক্ষে সম্ভব না। যদি না আমার মতো ইনহিউম্যান হয় যে কিচ্ছু পারে না, বেশিরভাগ লোকই ওটা পারবে। আর এরা তো প্রফেশনাল খেলোয়াড়, কেন হোয়াইট ক্রিজের বাইরে বল যাবে? কোনো অর্থেই যাওয়া সম্ভব না। বা মাথার উপর দিয়ে বারবার আপনার বল চলে গিয়ে বাউন্ডারি লাইন পার হয়ে যাবে, এটা কীভাবে সম্ভব? এগুলো অবশ্যই খুব জোরের সঙ্গে ফিসফাস হওয়ার কথা, কিন্তু অ্যাজ এভিডেন্স নাই, কোনো মিডিয়া ওইভাবে করে নাই। কিন্তু আমি ওখান থেকে দেখলাম সব সাংবাদিক এটা নিয়ে হাসাহাসি করছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। তবে কালকে সিলেট চিটাং ম্যাচে যেটা হচ্ছে, এটা আর নিউজম্যানরা চেপে রাখতে পারেন নাই। স্পেশালি বিডি নিউজ দেখলাম বড় একটা স্টোরি করছে, সেটা হচ্ছে যে আগে ব্যাট করে চিটাং বড় একটা স্কোর করছে 204 মনে হয়, সেটার জবাবে ওরা শুরুতে 3টা উইকেট হারায় ফেলছে সিলেট। তারপরে 7 থেকে 5 নাম্বার ওভার এই সময় ব্যাটিং করতেছিলেন 2 বিদেশি, একটা হচ্ছে যে মুন্সি আর একটা হচ্ছে অ্যারন জোন্স। এরা দুজন এখন এই 2025 সালে মানে
আমি ওই গ্রেডেই ফেলবো, যে গ্রেডের কথা বলছি। নাম যেহেতু বলছি তাহলে আর একেবারে ওই শব্দটা না বলি, কিন্তু ওই গ্রেডেরই। ভার্নাবেল, ভার্নাবেল। তো এরাদেরকে দেখা গেল কি 5 ওভারে এরা সাকল্যে 20 রান করতে পারছেন। 5 ওভারে 20 রান কিন্তু টি-20তে কখনো কখনো হতে পারে না। আপনার 3 উইকেট পড়ে গেছে, দুই প্রান্ত থেকে যদি খুব টাইট বল হয়, আপনি অপারগ হয়ে 5 ওভারে 20 রান করতে পারেন। কিন্তু যেটা বিডি নিউজ তার রিপোর্টে লিখছে যে এই সময় 13টা ডট বল ছিল, এই 13টা ডট বলে 2 ব্যাটসম্যানের কেউ শট খেলার চেষ্টা করেন নাই। দিস ইজ দ্য পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে আলোচনা হওয়া দরকার। এই পয়েন্ট নিয়ে বিসিবির এথিক্স কমিটির অনতিবিলম্বে বসা উচিত। এবং আমি জানি বিপিএলেরও একটা কমিটি আছে, আকসু আছে, সেই আকসুর সঙ্গে বসতে হবে যে 13টা বল কেন তারা দুজন কেউ শট খেলার চেষ্টা করে নাই। মানে ইটস নট লঙ্গার ভার্সন অফ ক্রিকেট যে আপনি চাচ্ছেন সময় পাস করতে, এটা সময় পাস করার সুযোগ নাই। আপনি যদি জিততে নামেন, খেলার পূর্ব শর্ত হচ্ছে একদম সেই পিয়েরে দ্য কুয়ার্তিন অলিম্পিকের শুরুতে বলে গেছেন, আধুনিক অলিম্পিকের জনক, উনি শুরুতে বলে গেছেন যে আপনি ফেয়ার গেম খেলতে হবে আপনাকে। ফেয়ার গেম আপনি কিভাবে বুঝবেন? আপনার জেতার তাড়নাটা পরিষ্কার হতে হবে দর্শকের কাছে, যে আপনি জিততে চান, জেতার চেষ্টা করতেছেন। যে জন্য ম্যারাথনের শেষ দৌড়বিদ, যে কিনা বাকি দৌড়বিদের 2 ঘন্টা পরে গিয়ে পৌঁছায়, তার জন্য সবাই ওয়েট করে, কারণ ও যে চেষ্টা করতেছে ওই চেষ্টাটাকে সম্মান দেখাতে হয়। আর যে চেষ্টা না দেখায় তার এগেনস্টে অভিযোগ তুলতে হয়, তুমি কেন চেষ্টা করো নাই, সামথিং ফিশি। এই যে 13টা বল তারা শর্ট করার চেষ্টা করে নাই, এই 13টা বল আমাদেরকে কিছু একটা ইঙ্গিত দিতে চায়। যদি কিছু না থাকে তো ভালো, তাহলে আমরা এই যে সব কথাবার্তা বলতেছি এই জন্য লজ্জিত, কিন্তু ক্ষমা চাইবো না। কারণ হচ্ছে এরকম ঘটনা আমরা বহু দেখছি, দেখে আমরা একটা সন্দেহে পড়ে গেছি। ওই যে বললাম হ্যান্সিক্রনিয়া থেকে শুরু করে এই সন্দেহটা তৈরি হয়েছে। ফলে আজকে আমাদের প্রত্যেকটা ঘটনা রিচেক করতে হবে। যখনই সন্দেহ হবে, যখনই মনে হবে জেতার জন্য খেলতেছে না, তখনই ওকে ক্রস চেক করতে হবে। বিসিবির এখন যেটা করতে হবে, অনতিবিলম্বে এটা আমলে নিতে হবে। এক তো বিডি নিউজের মতো বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিত এবং বস্তুভিত্তিক সাংবাদিকতা করা একটা প্রতিষ্ঠান, তারা তো ক্লিকবেট নিউজ করে না, আনন্দবাজারের মতো না। তারা যা করে খুবই প্রিসাইজড, এবং ওদের নীতিমালা হচ্ছে যে খুব স্পষ্ট প্রমাণ না পেলে, স্পষ্ট কোনো অভিযোগ না পেলে নিউজ করা যাবে না। যে কারণে দেখবেন ওরা অনেক সময় নিউজ মিসও করে, ইচ্ছা করে করে, ওদের হাতে সব কিছু থাকে, ওরা পারতেছে না নিউজটা প্রুভ করতে, এই জন্য করে না। এটা একদম তৌফিক ইমরোজ খালেদের নির্দেশনা, আমি জানি এটা। ফলে ওরা যখন নিউজ করছে, এটা বিসিবিকে আমলে নিতে হবে। একদম ওই নিউজ ধরে নিয়ে তাদের কমিটিগুলোর, আকসুর, এথিক্স কমিটির সবার বসতে হবে, বসে ওই সংশ্লিষ্টদের ডেকে পাঠাতে হবে, ডেকে জেরা করতে হবে যে ঠিক কী ঘটছিল, কেন আপনি শর্ট করার চেষ্টা করলেন না। এছাড়াও বিসিবিকে একটু উদ্যোগী হয়ে আরও কিছু কাজ করতে হবে। সিলেট কাভার করছেন যেসব সাংবাদিক, দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে এখনও তারা তাদের ফেসবুক লিস্ট থেকে আমরা বাদ দেন নাই, ফলে তাদের স্ট্যাটাস দেখতে পাই। এর ভিতরে প্রচুর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস আছে, কিচ্ছু না। আপনি অ্যাক্রেডিটেড জার্নালিস্টের লিস্ট নিয়ে, এবং আপনারা তো মিডিয়ার যারা, তারা সবাই চেনেন যে এই সাংবাদিকরা কারা। এরা তো খুব প্রমিনেন্ট ফিগার, বাংলাদেশের ক্রিকেটের নারী নক্ষত্র জানে, ইন্টারন্যাশনাল ক্রিকেট বোঝে। এদের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসগুলো এক করেন, এক করে দেখেন যে কোথায় কোথায় ইঙ্গিত দিচ্ছে তারা। নিউজ করতে পারতেছেন এভিডেন্সের অভাবে, এভিডেন্স তো আপনি জোগাড় করবেন। ক্লু তারা দিয়ে দিচ্ছে ফেসবুক স্ট্যাটাসে, এইবার ওই ক্লুগুলো ধরে কাজ করেন। দেখেন বিপিএল আপনারা জমাইতে পারলেন না, মাঠের বিপিএল জমানো জমানো একটা ফ্লেভার আসতেছে, বাউন্ডারি ছোট করায়, বা সত্যি সত্যি আমাদের পেসার এবং ব্যাটসম্যানরা ভালো করতেছে, স্পিনাররাও ভালো করতেছে। কিন্তু বিপিএল জমানো বলতে আর অনেক কিছু বোঝায়। হিউম্যান খেলা হইতে হবে, খেলোয়াড়দের সিরিয়াসনেস থাকবে, কোয়ালিটি খেলোয়াড় থাকবে। এবার প্রয়োজনে আমি মনে করি বিদেশি আনাই উচিত ছিল না, যেহেতু পাচ্ছেন না বাদ দেন, বিদেশি ছাড়া খেলেন, বা বিদেশির ক্ষেত্রে শর্ত রিলিজ করে দেন যে ভালো পারলে আপনি 4 জন খেলাবেন, না পারলে আপনি জোর করে কাউরে নামানোর দরকার নেই, আপনি বিদেশি ছাড়াও একাদশ করতে পারবেন, একদম একজনও খেলানোর দরকার নেই। যাক, সেগুলো তো হয় নাই, ফলে কোয়ালিটিতে আপনারা জায়গা মতো পৌঁছাইতে পারেন নাই। কিন্তু কোয়ালিটি একটা জিনিস, আর দুর্নাম আর একটা জিনিস, বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া একটা জিনিস। আজকে বোর্ডের সঙ্গে যারা আছেন, এই কিছু লোকজন সরে যাওয়ার পরে যে লোকগুলো আছেন, এরা কিন্তু বাংলাদেশে বিরাট ফিগার। এদের নাম নিলে আমরা জানি জুনিয়র ক্রিকেটাররা, জুনিয়র কোচরা ওই যে গুরুর নাম নিলে যেরকম কানে হাত দেয়, ওরকম কানে হাত দেয়। ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার, শাহরিয়ার নাফিস, আরও যারা যারা আছেন, আকরাম খান, সবার নাম তো একসঙ্গে মনে পড়ে না। এরা কিন্তু বাংলাদেশের বিরাট ব্যাপার। আজকে বিসিবির গায়ে যদি এই কালির দাগটা পড়ে যায়,
যে 2025 বিপিএলে 24-25 বিপিএলে এরকম কিছু নোংরামি হয়েছে। এই কালির দাগটা সবচেয়ে বেশি পড়বে আপনার সাদা জামাতে। আপনারা তো হয়তো দীর্ঘদিন এখানে থাকবেন না, বয়স হচ্ছে, আর আপনারা ক্রিকেট রাজনীতি পছন্দ করেন না বলেই আমি জানি। আপনারা হয়তো একটা নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা দিয়ে যার যার কাজে চলে যাবেন, কিন্তু দাগটা কেন নিয়ে যাবেন ভাই? আপনারা অনতিবিলম্বে ব্যবস্থা নেন, ব্যবস্থা নিয়ে জাতির সামনে খোলসা করেন, বলেন যে কিছু ঘটে নাই, আমাদের কমিটি এই তদন্ত করছে, এই 27 জনের ইন্টারভিউ নিচ্ছে, এই ফুটেজ কোথায় দেখছে, কিছু ঘটে নাই, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে আমরা নিশ্চিন্ত হব। কিন্তু এই গুঞ্জন নিয়ে আমরা বিপিএল শেষ করতে চাই না। চিটাগাং পর্ব শুরু হতে না হতেই আমরা এটার তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে, এটা জানতে চাই। সবার জন্য শুভেচ্ছা। বিসিবি আমার কথাগুলোর আক্রমণ হিসেবে নেবেন না। আমি আসলে এখন চাই যে আমার দেশের প্রতিটা জিনিস যেন স্বচ্ছ থাকে। আমি ওরকম একটা জায়গায় পৌঁছে গেছি যে দল, ব্যক্তি, ধর্ম, বর্ণ আমার কাছে আর কিছু যায় আসে না। আমার এখন চাওয়া একটাই যে যে কদিন আসি যেন আমার ঘনিষ্ঠ, আমার শ্রদ্ধার লোকগুলোর কারোর গায়ে কালির দাগ না পড়ে, এইটুকু দেখে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সেই ব্যবস্থাটা করেন। শুভেচ্ছা।